আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও ব্রডকাস্ট। সাথে আছি আমি আরজে শীতল। চলছে লাইফ লেসন। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 7টা। সাথে আছি ঠিক 7টা 30 পর্যন্ত। আপনারা যারা আমাকে শুনছেন তারা আমার লাইভটি শেয়ার করে আপনার বন্ধুদেরও শোনার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কোথা থেকে শুনছেন, কি করছেন জানান আমাকে কমেন্টে। আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আছি। বন্ধুরা, আমার কথা, আমার ভোকাল সব ঠিক আছে কিনা জানান আমাকে কমেন্টে। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় আছি। আমি এখনো বুঝতেছি না, আমার নেটে সমস্যা ওর এখনো আমার লাইভ কেউ জয়েন করেনি। আসলে আজ আমার এখানে নেটের অনেকটাই সমস্যা ছিল, বলতে গেলে সারাদিনই নেট ছিল না। সন্ধ্যার কিছু আগে আমার নেট এসেছে। বন্ধুরা, আরও কিছুক্ষণ অপেক্ষা করে আমি আমার প্রথম গল্পে চলে যাব। নাওফিনিরা আমাদের ওয়েভ করেছেন, তিনি আমাদের সাথে আছেন এবং শুনছেন। হ্যালো নাওফিনিরা, কোথা থেকে শুনছেন, কি করছেন, কেমন আছেন জানান আমাকে কমেন্টে। আপনার কমেন্টের অপেক্ষায় আছি। রেডিও ব্রডকাস্ট থেকে আরজি ইকরা আমাদের কমেন্ট করেছেন হ্যালো। হ্যালো ইকরা, আপনি কেমন আছেন, কোথা থেকে শুনছেন, কি করছেন জানান আমাকে কমেন্টে। সামির হাসান আমাদের কমেন্ট করেছেন হাই। হ্যালো সামির হাসান, আপনি কেমন আছেন, কোথা থেকে শুনছেন জানান আমাকে কমেন্টে। বন্ধুরা, চলুন তাহলে আজকের প্রথম গল্পটি শুনে আসি। 11 বছরের একটি বাচ্চা গ্রীষ্মের ছুটিতে তার নানার বাসায় যায়। সে তার নানার সম্পর্কে অনেক কিছু শুনে যে তার নানা অনেক ইন্টেলিজেন্ট। আশেপাশের গ্রাম থেকেও মানুষ আসে তার নানার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য। ছেলেটার মা বাবা বলল, তোমারও উচিত তোমার নানার মতো হওয়া। ছেলেটি তার নানার বাড়ি যায়। নানার পাশে বসে ছেলেটি বলে, নানা, আমি একজন সাকসেসফুল পারসন হতে চাই। মা বাবা বলল, সাকসেসফুল হতে হলে যে সিক্রেট লাগবে সেগুলো আপনার কাছ থেকে জানতে হবে। আপনি শুধু আমাকে শিখাতে পারবেন। নানা অনেক খুশি হলো এবং বলল, তুমি কি আসলেই জানতে চাও? ছেলেটি বলল, হ্যাঁ নানা, আমি জানতে চাই। নানা বলল, ঠিক আছে, কালকে সকালে আমরা কোথাও ঘুরতে যাব। ছেলেটি বলল, ঠিক আছে। পরের দিন নানা ছেলেকে নিয়ে একটি বাগানে গেল এবং সেখান থেকে দুটি গাছের চারা নিয়ে বাসায় আসলো। বাসায় এসে নানা ছেলেকে বলল, একটা চারা আমরা ঘরের ভিতর লাগাবো এবং আরেকটা চারা বাইরে লাগাবো। নানা ছেলেকে প্রশ্ন করলো যে, তুমি আমাকে বলো, কয়েক বছর পর কোন চারা সব থেকে বড় হবে, কোন গাছটি সফল হবে, অনেক বেশি ফল দিবে? ছেলেটা ভেবে চিন্তা করে বলল,
ঘরের ভিতরের যে গাছটা থাকবে সেটা, কারণ ঘরের ভিতরের মধ্যে সেটা সুরক্ষিত থাকবে। তুফানে গাছ পড়ে যাওয়ার ভয় থাকবে না, পাখি এসে পাতা ফুল নষ্ট করবে না। এই গাছটার বেশি কেয়ার করা হবে, এই গাছটা অনেক বড় হবে। বাইরের গাছের কোনো ভরসা নেই। নানা বলল, ঠিক আছে চলো দেখি। কিছু সময় পর ছেলেটির ছুটি শেষ হয়ে গেল এবং ছেলেটি বাসায় ফিরে গেল। এরপর ছেলেটার বাবা দূরে কোথাও ট্রান্সফার হয়ে যায়, তার কারণে ছেলেটা আর নানার বাসায় যেতে পারে না। 7 বছর পর ছেলেটি তার নানার বাসায় যায় এবং ছেলেটি তখন 18 বছর হয়ে গেল। ছেলেটি নানার সাথে দেখা করলো। পরে ছেলেটি দেখলো ঘরের গাছটি অনেক বড় হয়েছে, গাছে ফলও ছিল। ছেলেটা তখন নানাকে বলল যে আমি ঠিক বলেছিলাম, এই গাছটাই বড় হবে, বেশি গাছে ফল আসবে। এই গাছটা সফল হয়েছে। নানা বলল, তাড়াহুড়া করো না, বাইরে চলো, বাইরের গাছটা দেখে আসি। বাইরে যেয়ে ছেলেটি দেখলো বাইরের গাছটি ঘরের গাছ থেকে অনেক বড় এবং ফলও বেশি। ছেলেটা বলল, এটা কিভাবে সম্ভব হলো? ঘরের গাছ বেশি বড় হলো না, কিন্তু বাইরের গাছ এত বড় হলো। তখন নানা বলল, যেই গাছ ঘরে ছিল সেটা কষ্ট করা শিখেনি, বাইরের এই গাছটি অনেক কষ্ট সহ্য করেছে। কষ্ট সহ্য করতে পারলে আল্লাহ আমাদের রিওয়ার্ড দেয়। যে মানুষ যত কষ্ট সহ্য করতে পারে সে তত বড় হতে পারে। ঘরের গাছের কাছে কমফোর্ট জোন ছিল, তাই গাছটি শিকড় বাড়াতে পারেনি। বাইরের গাছের কাছে কোনো কমফোর্ট জোন ছিল না, কিন্তু গাছটি স্ট্রাগল করে তার শিকড় বাড়াতে পেরেছে। যত উপরে গাছটি উঠেছে তত নিচে শিকড় গভীর হয়েছে। এই গাছে বেশি ফল আসছে কারণ যতই তুফান আসছিল গাছ মজবুত হচ্ছিল, কারণ এই গাছ চ্যালেঞ্জেস বেশি ফেস করছে, তাই এত বড় হতে পারলো। নানা ছেলেকে বলল, তুমি আমাকে 7 বছর আগে জিজ্ঞেস করেছিলে সাকসেসফুল হওয়ার রহস্য কী। আজ আমি বলছি, যেমন এই গাছ এত প্রবলেম ফেস করলো, এত চ্যালেঞ্জেস নিল, তাই গাছ এত বড় হলো। ঠিক তোমাকে যদি বড় হতে হয় তাহলে তোমারও প্রবলেম ফেস করতে হবে, তোমার চ্যালেঞ্জেসের সামনাসামনি হতে হবে, তোমার কম্পিট করতেই হবে। তুমি এরকম করতে পারলে তুমি মজবুত হবা, স্ট্রং হবা, তুমি এই গাছের মতো হতে পারবা, ফল হবে এবং মানুষদের ছায়াও দিতে পারবা। এটাই হলো একজন সাকসেসফুল পারসনের সিক্রেট। তো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে এবং আপনারা আমার মেসেজ বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে জানান আমাকে কমেন্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। রেডিও ব্রডকাস্ট থেকে কেউ একজন কমেন্ট করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এবং সরি, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনারা আপনার নাম মেনশন করবেন। রেডিও ব্রডকাস্ট থেকে আরও একজন লিখেছেন, গল্প শুনবো। জি, আমাদের সাথেই থাকুন, আমরা আরও 2টো গল্প পড়ব। ইসলাম দীপা আমাদের ওয়েভ করেছেন। হ্যালো ইসলাম দীপা, কোথা থেকে শুনছেন, কি করছেন জানান আমাকে কমেন্টে, আপনার কমেন্টের অপেক্ষায় আছি। রেডিও ব্রডকাস্ট থেকে নিদ্রা লিখেছেন, হাই। হ্যালো নিদ্রা, কেমন আছেন, কোথা থেকে শুনছেন, কি করছেন জানান আমাকে কমেন্টে। মাহফুজুর রহমান
দাদন লিখেছেন হাই। হাই মাহফুজুর, কেমন আছেন, কোথা থেকে শুনছেন, কি করছেন জানান আমাকে কমেন্টে। আমার মনে হচ্ছে মাহফুজুর আপনি আমার শো আজ প্রথমবার শুনছেন। আমার শোতে আপনাকে স্বাগতম। রেডিও ব্রডকাস্ট থেকে ইকরা লিখেছেন ওয়াও, ইন্সপায়ারিং ছিল গল্পটা। জি, রেডিও ব্রডকাস্ট থেকে কেউ একজন লিখেছেন লাইফ লেসন কত ইউনিট। সরি, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না। কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার করলে ভালো হতো, এবং কে করেছেন এটাও আমি বুঝতে পারছি না। ইসলাম দীপা আমাদের কমেন্ট করেছেন গুড স্টোরি। জি ইসলাম দীপা, স্টোরিটা সুন্দর ছিল। বন্ধুরা, আমরা কি আরও একটি গল্প শুনবো? জানান আমাকে কমেন্টে, আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আছি। বন্ধুরা চলুন তাহলে আরও একটি গল্প শুনে আসি। আফ্রিকার একটা গ্রামে হাফিজ নামের একজন কৃষক ছিল। হাফিজ তার লাইফে অনেক সন্তুষ্ট ছিল, অনেক খুশি থাকতো তিনি। একবার একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। হাফিজের বাসায় এসে লোকটা বলল, আমি কি আজ রাত আপনার বাসায় থাকতে পারি? হাফিজ বলল ঠিক আছে। হাফিজ সেই লোকের অনেক ভালোভাবে দেখাশোনা করলো। লোকটা শুকরিয়া আদায় করার সময় তার জীবনের একটা রিসার্চ হাফিজকে বলল। লোকটা বলল, আমি সারা জীবন একটা পাথরের উপর রিসার্চ করেছি, যাকে হীরা, ডায়মন্ড বলে। লোকটা হাফিজকে বলল, হাফিজ তুমি একটা আঙ্গুলের সমান হীরা পেলে তুমি একটা শহর কিনতে পারবা। তুমি এক মুঠ হীরা পেলে তুমি পুরো একটা দেশ কিনতে পারবা। সেই লোকটা চলে যাওয়ার পর রাতে হাফিজ ঘুমাতে পারল না। হাফিজের খুশি ছিল না, কারণ তার সন্তুষ্ট চলে গেল। হাফিজ চাচ্ছিল সেই হীরা যেন হাফিজ পেয়ে যায় এবং অনেক বড় লোক হয়ে যায়। হাফিজ তার সব কিছু, ঘর জমি সব কিছু বিক্রি করে সেই হীরার খোঁজে বের হয়। হাফিজ আফ্রিকার থেকে ইউরোপ পর্যন্ত যায়, কিন্তু সে একটাও হীরা পায় না। তার ডেস্টিনেশনের লাস্টে পৌঁছায় স্পেনে। এখানে এসে সে অনেক হতাশ হয়ে যায় এবং ডিসাইড করে সে আর বাঁচবে না। সে বার্সেলোনার একটা নদীতে সুইসাইড করার জন্য লাফ দেয়। যখন হাফিজ সুইসাইড করে তখন সেই কথা তার পরিবার জানতে পারে এবং সেই লোকও জানতে পারে যে হাফিজের কাছ থেকে পুরো প্রপার্টি কিনেছিল, হাফিজের সকল সম্পত্তি যিনি কিনেছিল। একদিন সেই লোক যিনি পুরো প্রপার্টি কিনেছিল, সে তার ক্যাটেলকে এক জায়গায় ঘাস খাওয়াতে নিয়ে যায়। তখন সে কিছু একটা দেখতে পেল এবং সেটা নিয়ে বাসায় রেখে দিল। সেই মুসাফির যিনি হাফিজকে হীরার কথা বলেছিলেন, সে ফেরার পথে হাফিজের বাসায় যায়। লোকটা দরজা খুলে মুসাফির বলে, আমি কি হাফিজের সাথে দেখা করতে পারি? লোকটা তখন মুসাফিরকে বলে, হাফিজ অনেক বছর আগে হীরার খোঁজের জন্য বের হয়েছিল এবং সে হীরা না পেয়ে ফাইনালি একটা নদীতে লাফ দিয়ে সুইসাইড করে। এটা শুনে মুসাফির অনেক কষ্ট পায় এবং হঠাৎ করে মুসাফিরের চোখ চলে যায় পাথরগুলোর উপর, যেটা লোক উঠিয়ে নিয়ে এসেছিল। মুসাফির সেই পাথরটা দেখে লোকটাকে জিজ্ঞেস করলো, এই পাথর তুমি কোথায় পেলে? লোকটি বলল, পিছনে নদীতে পেয়েছি, এরকম অনেকগুলো সেখানে পড়ে আছে। মুসাফির বলল, এটা তো হীরা।
মুসাফির একটা পাথর নিয়ে জুয়েলার্সের কাছে টেস্ট করানোর জন্য নিয়ে গেল। জুয়েলার্স সার্টিফাইড করলো যে হ্যাঁ, এটা আসল হীরা। পরে জানা যায় হাফিজের ঘরের নিচে মাটিতে হীরার খনি আছে। সেটা সম্পর্কে হাফিজ কোনো দিন জানতো না। সেই বেচারা ঘর থেকে বের হলো এই ভেবে যে সে অন্য কোথাও হীরা পাবে। আমার বন্ধুরা, আমাদের সাথে এমনটা সব সময় হয় যে গ্রাস আরেকজনের জায়গাটা অনেক বেশি। আমরা মনে করি আরেকজনের জায়গার ঘাসটা অনেক বেশি সবুজ। আমাদের মনে হয় আমাদের কাছে কিছু নেই। আলটিমেটলি আপনাদেরও নিজেদের মধ্যে দেখা উচিত আপনাদের মধ্যে কি কি আছে, আপনাদের মধ্যে কত পোটেনশিয়াল আছে। আপনাদের বাইরে দেখা বন্ধ করতে হবে। মানুষের কাছে কি আছে, আপনাদের জীবনে খুশি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। আলটিমেটলি আপনাদের পোটেনশিয়াল রাইজ করতে হবে। আপনাদের মধ্যেও অনেক হীরা আছে, অনেক পাওয়ার্স থাকতে পারে। আপনাদের মধ্যে এমন গিফটস থাকতে পারে যেটা এখন আপনি জানেন না। ডিসকভার দোজ হিডেন পোটেনশিয়াল, হিডেন গিফটস ইনসাইড। কি আছে আপনার কাছে এমন আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছে, সেটা খোঁজা শুরু করুন এবং শুকরিয়া আদায় করুন। আল্লাহ আপনাদের এত কিছু দিয়েছে। আশা করি বন্ধুরা আমার মেসেজ, আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। এবং বন্ধুরা, হাফিজের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে জানান আমাকে কমেন্টে। আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আছি। রেডিও ব্রডকাস্ট থেকে কেউ একজন কমেন্ট করেছেন, আমাদের ইংলিশ বইয়ে লেসন থেকে কোনো একটা ইউনিটে ওইটাই জিজ্ঞেস করলাম, লাইফ লেসন কত নাম্বার ইউনিটে। দুঃখিত, আমি ঠিক বলতে পারছি না আমাদের ইংলিশ ফর টুডে বইতে লাইফ লেসন কোন ইউনিটে। লাইফ লেসন কোনো ইউনিটে আছে কি না এটাও আমি জানি না, আমি অনেক দুঃখিত। এবং এই কমেন্টটি কে করেছেন এটা আমি বুঝতে পারছি না। এবং বন্ধুরা, আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আছি। বন্ধুরা, আমরা কি আরও একটি গল্প শুনবো? আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে আপনাদের জন্য আরও একটি গল্প বলবো। আপনারা আরও একটি গল্প শুনতে চাইলে কমেন্ট করুন। আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আছি। বন্ধুরা, চলুন তাহলে আরও একটি গল্প শুনে আসি। একবার একটা লোক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল এক জায়গায় একটা শিয়াল আছে এবং শিয়ালটার পা নেই। লোকটা মনে করছিল শিয়ালটা মারা যাবে। লোকটা দেখতে পেল শিয়ালের সামনে দিয়ে একটা বাঘ আসছে। এটা দেখে লোকটা গাছের পিছনে লুকালো এবং দেখতে থাকলো বাঘ কি করে। লোকটা দেখলো
বাঘ শিয়ালের সামনে এসে শিয়ালের মুখের সামনে একটা বড় মাংসের টুকরা রেখে চলে গেল। লোকটা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। লোকটা কিছুই বুঝলো না। পরের দিন লোকটা আবার জঙ্গল দিয়ে যাচ্ছিল এবং সেই জায়গায় দেখতে পেল শিয়াল বসে আছে। লোকটা দেখলো আবার বাঘ আসলো। লোকটা বাঘকে দেখে আবারও গাছের পিছনে লুকিয়ে গেল। বাঘ গতকালের মতো শিয়ালের মুখের সামনে একটা মাংসের টুকরা রেখে চলে গেল। লোকটা মনে করলো সে আল্লাহর ইশারা বুঝে গেছে। সে মনে করলো আল্লাহর ইশারা হলো সেও শিয়ালের মতো করে বসে থাকবে। আল্লাহ কারো মাধ্যমে খাবার পৌঁছে দিবে। লোকটা একটা পাথরের উপর বসে মেডিটেশন করা শুরু করলো। সে ভাবতো সে এমনি এমনি খাবার পেয়ে যাবে। একদিন পার হলো, 2 দিন পার হলো, লোকটা মেডিটেশন করা বন্ধ করলো না। 3 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে যায়। সেই লোক কোনো খাবার পায় না, কিন্তু সেই লোকের আল্লাহর উপর ভরসা ছিল। 1 সপ্তাহ পর যখন লোকের মারা যাওয়ার মতো অবস্থা হলো, সেখান দিয়ে একজন বয়স্ক মানুষ যাচ্ছিল। লোকটা বয়স্ক মানুষকে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে বলুন, আল্লাহ শিয়ালের খাবার পৌঁছানোর ব্যবস্থা করে দিল, তাহলে আমাকে কেন দিচ্ছে না? আমার তো 2 পা আছে, আমি কেন কিছু পাচ্ছি না? তখন বয়স্ক লোকটা বলল, তুমি আল্লাহর ইশারা বুঝোনি। লোকটা বলল, কেন, আমি কি বুঝিনি? বয়স্ক লোকটা বলল, লোকটা বলল, আমি তো বুঝতে পেরেছি আমার শিয়ালের মতো হতে হবে, কিন্তু 1 সপ্তাহ ধরে আমাকে কেউ খাবার দিল না। বয়স্ক লোক বলল, ইশারা এটা ছিল না যে শিয়ালের মতো হও, ইশারা এটা ছিল যে উঠো এবং সে বাঘের মতো হও, যেন তুমি মানুষকে হেল্প করতে পারো। একজন মানুষ আরেকজন মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। বন্ধুরা, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, সেই বাঘের মতো হওয়া উচিত, যেন আপনারা কোনো মানুষের জন্য কিছু করতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার এই গল্পটি ভালো লেগেছে এবং আমার মেসেজ আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে এবং আমার কথাগুলো কেমন লেগেছে বন্ধুরা জানান আমাকে কমেন্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। বন্ধুরা, আমার ভোকাল ঠিক আছে কি না আমাকে কমেন্টে জানাবেন। আজ আমার নেটের অনেক সমস্যা ছিল, আমার এখানে অলমোস্ট সারাদিন নেট ছিল না, সো আমি ঠিক বুঝতে পারছি না আমার নেট ঠিক আছে কি না। আপনাদের সবার ফিডব্যাকের অপেক্ষায় আছি বন্ধুরা, জানান আমাকে কমেন্টে। বন্ধুরা, আপনারা কি আরও একটি গল্প শুনতে চান? জানান আমাকে কমেন্টে। আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আছি।
বন্ধুরা, চলুন তাহলে আরও একটি গল্প শুনে আসি। একবার এক সমুদ্রে একটা জাহাজ ডুবে যাচ্ছিল। দুই বন্ধু কোনোভাবে সাঁতার কেটে একটা আইল্যান্ডে পৌঁছায়। তারা বেঁচে যায়, কিন্তু আইল্যান্ডে পৌঁছিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, অনেক বড় ঝগড়া হয়। দুই বন্ধু আইল্যান্ডের দুই কোণায় চলে যায়। তারা দোয়া করছিল তারা যেন খাওয়ার জন্য কিছু পায়। প্রথম বন্ধু যখন খাবারের জন্য দোয়া করে, তখন কয়েকটা বানর কিছু ফল নিয়ে আসে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং বলে থাকার জন্য কিছু চায়, যেন সে থাকতে পারে। সে লক্ষ্য করল সমুদ্র থেকে একটা টেন্ট অর্থাৎ তাঁবু আসছে। সে আইল্যান্ডে একটা ক্যাম্প করে নেয়। সে টেন্টে থাকা শুরু করে। সে আবারও দোয়া করে সে যেন একটা বোট পায়, সে যেন তার শহরে ফিরে যেতে পারে। পরের দিন একটা লোক বোট নিয়ে আসলো এবং প্রথম বন্ধু বোটে উঠে বোট যাওয়ার কথা বলল। বোটের মালিক বলল, তোমার বন্ধুকে নিবা না? প্রথম বন্ধু বলল, না, ও অনেক আনলাকি। আমি যা দোয়া করেছি সব পেয়েছি, ও কিছুই পায়নি। আমি ওকে নিয়ে গেলে হয়তো সামনে আমি আরও কিছু পেতাম, কিন্তু আমি পাবো না, আমি নাও পেতে পারি। আমি আমার ডেস্টিনেশনে নাও পৌঁছাতে পারি। বোটের মালিক বলল, তুমি জানো কেন তোমার দোয়া কবুল হয়েছে? প্রথম বন্ধু বলল, না। বোটের মালিক বলল, তুমি সবসময় দোয়া করতে, তুমি এটা পেতে চাও, সেটা পেতে চাও। তোমার বন্ধু দোয়া করত তোমার সব দোয়া যেন কবুল হয়। তোমার বন্ধু তোমার জন্য দোয়া করত, এর জন্যই তোমার দোয়া কবুল হচ্ছিল। এখন তাকে তুমি ছেড়ে চলে যাচ্ছ। বন্ধুরা, আমরা জীবনে নিজের কথা চিন্তা করি শুধু যেন আমরা পেতে থাকি, আপনজনদের কথা ভুলে যাই। এমনও হতে পারে আমাদের জীবনে আজ যা ভালো কিছু হচ্ছে তা আমাদের আপনজনদের দোয়ার জন্য। আশা করি বন্ধুরা আপনারা আমার মেসেজ, আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমার কথাগুলো কেমন লাগলো, আমার গল্পটি কেমন লাগলো জানান আমাকে কমেন্টে। আপনার কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা। রেডিও ব্রডকাস্ট থেকে কেউ একজন লিখেছেন, ভালো ছিল গল্পটা। কোন গল্পটা আপনার কাছে ভালো লেগেছে জানান আমাকে কমেন্টে, এবং কে কমেন্ট করেছেন আমি এটা বুঝতে পারিনি। বন্ধুরা, অলমোস্ট শো শেষ করার সময় হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে আজকের শোটি কেমন লাগলো জানান আমাকে কমেন্টে, এবং আপনাদের কাছে আজকের 4টি গল্পের মধ্যে কোন গল্পটি সবথেকে বেশি ভালো লেগেছে জানান আমাকে কমেন্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের শোতে। আমার শো লাইফ লেসন শুনুন প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সন্ধ্যা 7টায়। আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি আমি আরজে শীতল। সবাই ভালো থাকবেন এবং রেডিও ব্রডকাস্টের সাথেই থাকবেন এবং সেফ থাকবেন, কারণ তথ্য ও বিনোদন নিয়ে আমরা সবসময় আছি আপনার পাশে। আল্লাহ হাফেজ বন্ধুরা।